জি স্যার, শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আজকের এই ফাইনাল এক্সাম ব্যাচের ওরিয়েন্টেশনে আপনাদের সাথে আছি আমি, ডক্টর মেহেদী হাসান, এমবিবিএস, এফসিপিএস পার্ট 2 ট্রেনিং, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। এবং আপনারা জানেন আজকে আমাদের সাথে আরো আছে আমাদের সম্প্রতি যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া আমাদের কৃতি ডক্টর ডক্টর প্রতীক সাহা, এফসিপিএস পার্ট 1 গ্যাস্ট্রোএন্টারোলজি। এবং আজকে আমাদের আরো গেস্ট হিসেবে থাকবেন ডক্টর ইকরাম হোসেন ভাইয়া, এমবিবিএস এবং এফসিপিএস ফাইনাল পার্ট, আইএমও, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে ওরিয়েন্টেশনের শুরুতে আমি আপনাদেরকে জেনেসিসের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের যে শেষ সময়ের যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য আমাদের জেনেসিসের উপর আস্থা রেখেছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমাদের এখন যে সময়টা আছে, অ্যাকচুয়ালি সেই সময়টা হচ্ছে 3.5 মাসের মতো সময় আছে আমাদের হাতে। তো এই সময়টাতে আমাদের যে এক্সাম ব্যাচটা চালু হচ্ছে, আমাদের আসলে এই যে এক্সাম ব্যাচগুলি শেষ সময়ে শুরু হয়, আমাদের এই ব্যাচগুলি আসলে খুবই ফ্রুটফুল। এবং এইসব ব্যাচ থেকে আমরা যে বিগত বছরের যে পরিসংখ্যান দেখতে পাই, একটা উল্লেখযোগ্য সংখ্যক ডক্টর বৃন্দ কিন্তু এই যে ব্যাচগুলি থাকে, এই ভর্তিকৃত ব্যাচ থেকে চান্স পেয়ে থাকে। সো আমাদের এই ব্যাচ এবং ব্যাচের যে প্রশ্ন এবং ব্যাচের যে প্যাটার্ন, এটা যদি আপনারা ঠিক মতো ফলো করেন, আমরা আশা করি যে আপনারা ইনশাল্লাহ জানুয়ারি 26 সেশনে উত্তীর্ণ হয়ে যাবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমি আসলে আমাদের এই আজকের অনুষ্ঠানে আমরা যে আমাদের উত্তীর্ণ শিক্ষার্থী ডক্টর প্রতীক শাহকে আমরা আসলে আমন্ত্রণ করেছি এই জন্যই যে আপনাদের সামনে আপনাদের যে ওনার যে কিছু এক্সপিরিয়েন্স, উনি যে এই ব্যাচে ভর্তি ছিলেন এবং ওনার নিজের এক্সপিরিয়েন্স, আসলে এটাই সবচেয়ে ফ্রুটফুল যে আপনার সাকসেসর্স যারা কিভাবে পড়াশোনা করছেন এটা আপনার জানাটা জরুরি। হ্যাঁ, সো আসলে ওনারা কিভাবে পড়াশোনা করছেন এবং কিভাবে আমাদের যে গাইডলাইন গুলি ফলো করছেন, প্রশ্ন কিভাবে সলভ করছেন, একটা পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিয়েছেন, এবং জেনেসিসের যে পরীক্ষার মান, প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের ধরন বা প্রশ্নের গুণগত মানটা কেমন, এইসব বিষয়ে কিছু কথা বলার জন্য আমি ডক্টর প্রতীক সাহাকে অনুরোধ জানাচ্ছি। আদাব ভাইয়া। হ্যাঁ। মেহেদী ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে হ্যাঁ, প্রতীক তোমাকে দেখা যাচ্ছে না। বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডাক্তার প্রতীক্ষা। আমি এবার 2000 জুলাই। প্রতীক তোমাকে দেখা যাচ্ছে না, একটু আর সাউন্ডটা একটু কম আসতেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। না না, দেখা যাচ্ছে না। ভিডিও অন করছো? হ্যাঁ, ভিডিও অন করে দিতে। আহ কোথায় সমস্যা হইলো? স্যার, আমি দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমার এখান থেকে দেখা যাচ্ছে না খুব সম্ভবত। ঠিক আছে প্রতীক, বলো। হ্যাঁ, আমি ডাক্তার প্রতীক্ষা। আমি 2000 জুলাই 2025 জুলাই সেশনে এবার সিবিএস পার্ট 1 গ্যাস্ট্রোএন্টারোলজিতে উত্তীর্ণ হয়েছি। আমি বর্তমানে এখন ঢাকা মেডিকেল কলেজে সিবিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে কর্মরত আছি। আজকে অফলাইন এবং অনলাইন ফাইনাল এক্সাম ব্যাচ এবং অনলাইন এক্সপ্লেনেশন ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনারা যারা শুনছেন এখন, তাদেরকে স্বাগতম। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মেহেদী ভাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে ভর্তি ছিলাম এই যে আজকে আপনারা যে ব্যাচটার ওরিয়েন্টেশন প্রোগ্রামে রয়েছেন, সেই ব্যাচটাতে আমি ভর্তি ছিলাম অফলাইন ফাইনাল এক্সাম ব্যাচে। তা আমি কিছু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তা আমি ফার্স্টে বলবো যে যাদের সুযোগ আছে তারা অফলাইনে ভর্তি হবে। পরীক্ষা তো অনলাইনে না, তা যাদের সুযোগ আছে তারা পরীক্ষাটা অফলাইনে এসে দিবে, এটা বলবো। তা আমি এক্সাম ব্যাচ কেন চুজ করলাম এটা যদি বলতে চাই, তাহলে আমি আহ, জানুয়ারি 2025 সালে না যে ভর্তি ছিলাম, সেবার আমি লং ব্যাচে ভর্তি ছিলাম। তা আমার অল্প 1.5 মার্কের জন্য ওই বা কৃতকার্য আমি হতে পারিনি। তা আমি অনেক চিন্তা করলাম যে আমি কেন এবার ফেলিওর হলো আমার। আমি ভাবলাম যে আমি কিছু মনে হয় এক্সাম কম অ্যাটেন্ড করতাম। আমার সবকিছু গোছানো ছিল, কিন্তু আমি এক্সাম কিছু কম দিয়েছি, এক্সামে দেওয়ার একটু ঘাটতি ছিল মনে হচ্ছে আমার কাছে, পরীক্ষা হলে যে আমি একটু ঘাবড়ে গেছিলাম। তা সেটা থেকে আমি ভাবলাম যে এবার আমি শুধু এক্সাম ব্যাচ যদি ভর্তি হই, তাহলে আমি, এবং এক্সাম ব্যাচের সাথে সলভ ক্লাস আছে, এই ব্যাচটা সুবিধা হচ্ছে সাথে সলভ ক্লাস আছে। আমি বলবো আপনারা সলভ ক্লাসের সাথে সাথে ভর্তি হবে। সলভ ক্লাস ছাড়াও ভর্তি হওয়া যায়, কিন্তু সলভ ক্লাস করলে অনেক সুবিধা আছে। যে প্রশ্নটা আপনি পারলেন না, ভাইয়ারা শুধু সেই প্রশ্নটা না, সেই প্রশ্ন রিলেটেড যে প্রশ্নগুলো হতে পারে, দেখা গেল ইনিশিয়াল ইনভেস্টিগেশন পরীক্ষায় চেয়েছে বা কনফার্মেটরি টেস্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়েও সলভ ক্লাসে তারা হম তা আপনার যে ব্যাচটা আছে সেটা এনরোল করবেন।
হ্যাঁ, তা এই ব্যাচের প্রশ্নের কথা যদি বলতে হয়, এই ব্যাচে তো ডেইলি পরীক্ষা হয়, সপ্তাহে 2টা করে। হ্যাঁ, এটা রেগুলার পরীক্ষা। এ বাদে আছে ও 3টা পেপার, আগে যেটা ছিল সে 3টা পেপার অনুযায়ী 3 দিনের পরীক্ষা হয়। তো ভাইয়েরা 3টা পেপার অনুযায়ী 7-8টা টপিক শেষ হওয়ার পরে রিভিউ এক্সাম, দেন আবার হয় প্রি মক, মক এক্সাম। এই প্রশ্নগুলোর প্যাটার্ন আমি যখন পরীক্ষা দিতে চাই, আমি খেয়াল করলাম যে এই প্রশ্নগুলোর প্যাটার্নের সাথে বিসিবিসির প্রশ্নের প্যাটার্নের অনেক মিল আছে, অনেক স্ট্যান্ডার্ড প্রশ্ন এখানে। এবং আপনি যখন রেগুলার পরীক্ষা দেবেন, এইগুলোতে দেখা যায় সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো সপ্তাহে 2 দিন করে পরীক্ষা হয়, সেগুলোতে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া হয়। এরপরে যখন রিভিউ এক্সাম দেবেন, আপনি একটু ডেভেলপ হওয়াকেও একটু কঠিন প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড প্রশ্নই করা হয়। এবং আপনি এই প্রশ্ন চর্চা করলে, এই প্রশ্নের পরে আপনি যখন ফাইনাল পরীক্ষায় বসবেন, তখন দেখবেন কোনো মানে কষ্টই আর হচ্ছে না, এবং আপনার কাছে ওই প্রশ্নটা আরো সহজ মনে হচ্ছে যে আমি জেনেছি তো এই পরীক্ষার প্রশ্নটা পরীক্ষা দিয়েছিলাম আমি, আমার সব মনে আছে। এবং অফলাইনে যেটা বললাম, অফলাইনে পরীক্ষা দিলে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্ট যেটা ক্রিয়েট হয়, এটা মেন পরীক্ষার এনভায়রনমেন্টের সাথে অনেক কাছাকাছি, আপনাদের অনেক হেল্প করবে আশা করি। আর আমি যদি আমার পড়ার কিছু স্ট্র্যাটেজি বলি, যে আমি কি করতাম বা কিভাবে করতাম, আসলে পড়া কে কতক্ষণ পড়বে বা কত সময় পড়বে, এটা আসলে ম্যানেজমেন্ট ভ্যারি করে, আপনারা ওইভাবেই করবেন। তবে আমি যেটা বলবো, পড়ার ক্ষেত্রে কি কি উপকরণ বা কিভাবে পড়লে একটু ফ্রুটফুল হতে পারে, আমার যেটা মনে হয়েছে আমি সেটা শেয়ার করি। আমি যে এরকম প্রথমে যে কোনো একটা টপিক পড়ার সময় আমি কোশ্চিনটা দেখে নিতাম। আপনারা কোশ্চিনটা জেনেসিস শিটের পিছনে দেখতে পাবেন যে বিভিন্ন প্রশ্ন দেওয়া আছে 5 বছর 7 বছরে। তো আপনি প্রশ্ন দেখলে আপনার আইডিয়া হবে ফার্স্ট যে এই টপিক, এই চ্যাপ্টারে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, বেশি প্রশ্ন হয় পার্ট 1 থেকে রিভিউ। আপনারা ফার্স্ট এটা দেখবেন। আশা করি এটা দেখার পরে আপনি ডেফিনিশনটা পড়বেন। রিভিশনটা পড়ার পরে দিয়ে পারলা এটা অবশ্যই পুরোটাই সঠিক। আর ইদানিং যেটা হচ্ছে, প্রশ্নের প্যাটার্নটা একটু এসবি এর ক্ষেত্রে বলতে গেলে একটু বড় বড় প্রশ্ন হয়, ইম্পর্টেন্ট টপিক থেকেই প্রশ্ন হয় কিন্তু প্রত্যেকগুলো একটু বড় বড়। অনেকে পরীক্ষার হলে যদি একটু প্র্যাকটিস না থাকে তাহলে তারা ঘাবড়িয়ে যেতে পারে। যদি আপনারা পারেন 5 মিনিট সুন্দর করে টপিক ওয়াইজ আছে, আমি এই বইটা দেখতাম, এই বইটা থেকে আপনি যদি সবও না পারেন, তাহলে যে বড় বড় চ্যাপ্টার গুলো আছে, কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, ইনফেকশাস ডিজিজ, হেমাটোলজি, এই টপিক গুলো অন্তত এই 5-6টা টপিক গুলো আপনারা একটু দেখবেন। কারণ ইদানিং প্রশ্নটা এসবিটা একটু টাফই হয়, এবং কিছু বড় বড় ইগুলো তৈরি করে, কোশ্চেন গুলো তৈরি করে বুঝছেন। এবং আপনি যদি চর্চা থাকেন তাহলে পরীক্ষার সময়ের কোনো সমস্যা হবে না আশা করি। আর এখন আছে পরীক্ষা 105 দিন মতো, 3.5 মাস। আমি যখন ভর্তি হই তখনও এরকম একটা সময়ই ছিল। তা আসলে হয় কি, পরীক্ষা একটা পরীক্ষার পরে আর একটা মানে একটু মন খারাপ থাকে, পরীক্ষা খারাপ হলে এটাতে সময় চলে যায়। যাই হোক, যেটা গেছে সমস্যা নাই। সামনে যে 105 দিন আছে, এখন আপনাদেরকে একটু সুন্দরভাবে কাজে লাগাতে হবে। যদি আপনারা এখন সুন্দরভাবে জেনেসিসের সাথে থাকেন, জেনেসিস সব এক্সাম গুলো সুন্দরভাবে দেন, এখন পরীক্ষা আর বাদ দেওয়া যাবে না। পরীক্ষা বাদ দিলে পরে ওই পরীক্ষা জমতে থাকে। আসলে আমি বলবো পরীক্ষা আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন, একটু করবেন না, যেগুলো থাকার চেষ্টা করবেন, তাহলে অনেক হেল্প করবে। আর একটা সুবিধা আছে, এই যে যে এক্সাম বেসে আপনি ভর্তি হবেন, এই এক্সাম বেসে যদি আপনি রেগুলার পরীক্ষা দেন এবং প্রতি পরীক্ষায় 70% বা তার বেশি মার্কস পান, জেনেসিস লাস্টে একটা রিকল ব্যাচ পায় স্টুডেন্টদেরকে নিয়ে। এইটাতে আপনাদেরকে র্যাপিড রিকল ব্যাচ বলে। র্যাপিড রিকল ব্যাচ আপনাদেরকে র্যাপিড রিকল ব্যাচ আবার লাস্ট 1 মাসের মধ্যে পড়াগুলোকে আরেকবার তারা পুরা রিভাইজ করাই দেয়, পুরা সিস্টেম গুলো। তা এই জন্য এই ব্যাচের সাথে সাথে পরীক্ষা দিলে এই ব্যাচটা মোটামুটি 1 মাস আগে শেষ হয়ে যায় পারবেন। হ্যাঁ, এবং দেন প্রি মক, মক তো আছে। এবং আমি যেটা বলবো একদম, যে আমি যে প্রি মক, মকে প্রশ্নের পরীক্ষা দিয়েছিলাম, সেখান থেকে অ্যারাউন্ড 30 থেকে 40% প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন এবার মনে কম চলেছে এই জুলাই পরীক্ষা। আর টপিক কমন তো অনেক আসে, টপিক কমন 70% প্রশ্ন, 80% প্রশ্ন টপিক কমন চলেছে। এই প্রশ্নের মানটা খুবই ভালো ছিল। আমি পরীক্ষা হলে যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমার খুব মনে হচ্ছে সায়েন্সের কথা, যে আমি এই প্রশ্ন মকে দিয়েছি, প্রি মকে দিয়েছি। এইটা খুব মনে হচ্ছে। তা আশা করি আপনারা যদি ভাইয়ারা যেভাবে পড়ায়, যে রুটিনে থাকে, আপনারা যদি ফলো করেন সেটা, তাহলে আপনাদের এইবার অবশ্যই পাস হয়ে যাবে। আর এই বলে আমি ভাই আপনাকে ক্লোজ দিচ্ছি, আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর প্রতীক সাহাকে আপনাদের সামনে এক্সাম, কোয়েশ্চেন, পড়াশোনা সবকিছু নিয়ে বিস্তারিত বলার জন্য। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, এই পর্যায়ে আমরা
আমাদের গেস্ট ডক্টর ইকরাম ভাই থেকে কথা শুনবো। আসলে আপনাদের এই যে সময়, এই সময়টাতে আসলে আপনারা 3 মাস 3.5 মাস যে সময়টা আছে, এই সময়টা কিভাবে আসলে মনোযোগ ধরে রাখবেন এবং পড়াশোনা করবেন, এক্সাম দিবেন, কোন কোন বিষয়ের উপর নজর নজর দিবেন, কোন কোন টপিক কিভাবে পড়বেন, এ বিষয়ে কিছু গাইডলাইন দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডক্টর ইকরাম হোসেন ভাইকে। সালাম আলাইকুম, আশা করি শুনতে পাচ্ছেন সবাই। হ্যাঁ, এক্সাম বেসের ক্ষেত্রে আসলে আপনারা তো অনেক কিছু জানেন। আপনাদের খুব একটা বেশি কিছু যে একদম অন্যদের মতো গাইড করতে হবে বিষয়টা এমন না। তবে একটা বিষয় খুব জরুরি যে আপনাদের সিরিয়াসনেসটা খুব দরকার আর কি। কেমন? তো আপনারা অনেক বেশি ম্যাচিউরড, আপনাদের পড়ার স্টাইলটা অনেক ম্যাচিউরড হবে এখন। হ্যাঁ, আপনাদের যে চিন্তা চেতনা, আপনাদের এই যে একটা পড়া যেভাবে রিকভার করবেন আপনি, এই বিষয়টা তো অন্যদের চেয়ে আপনাদের একটু বেশ আসলে একটু আলাদা রকম হতে হবে এবং আপনারা আসলেই সেটা। সো এই ক্ষেত্রে যেটা আপনাদের ১ম লাগবে, আপনাদের যেটা শিডিউল থাকবে, আপনার টার্গেট থাকবে এই টোটাল সময়টাতে আমরা যে শিডিউলটা আপনাকে দিয়েছি, আপনার মনে করতে হবে যে এটাই আপনার জন্য ফাইনাল। কেমন? এই শিডিউল ধরে আপনার টোটাল পড়াটাকে আপনার স্লটিং করে শেষ করে ফেলতে হবে এবং আপনি যখন প্রত্যেকটা পড়া পড়বেন, যখন এক্সামটা দিতে আসবেন, আপনি এমনভাবে পড়ে আসবেন যে এই চ্যাপ্টারটা আপনি মনে করবেন যে আপনার খুব ভালোভাবে পড়া হচ্ছে। ঠিক আছে? সো প্রত্যেকটা এক্সাম, ইচ অ্যান্ড এভরি এক্সাম আপনাকে দিতে হবে এবং সেটা পড়েই দিতে হবে। এবং আপনি যখন পড়বেন আপনার ম্যাচুরিটি লেভেলটা আসলে ওই মাত্রার আছে যেটা আপনার কিন্তু প্রিপারেশন শেষ এখন আমরা জানি সেটা। সো আপনি যেটা ফাইনাল টিউনিং বলতে আমরা যেটা বলি সেই ফাইনাল টিউনটা আপনি করবেন আসলে। এর মধ্যেও দেখা যাবে যে আপনার মধ্যে বেশ কিছু গ্যাপ আছে। অনেক বেশি প্রিলিমিনারি জিনিস হয়তোবা অনেক কিছু যেটা আপনি হয়তোবা জানা উচিত ছিল অথবা আগে জানতেন এখন মনে পড়ছে না, আরেকবার দেখতে হবে। এরকম অনেক জিনিস বের হবে আপনার। এবং যে জিনিসগুলো কমন পরীক্ষাতে আসবে। হ্যাঁ, এগুলোর জন্য আপনার মার্ক কিন্তু আপনার এখানে ভ্যারি করে যাবে। সো ওই টাইপের টপিকগুলা, ওই ধরনের লাইনগুলা, ওই শব্দগুলা আপনি যে পুনরায় কাভার করার এই টাইমটা আপনাকে ইউটিলাইজ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনার রেগুলার থাকার কোনো বিকল্প নাই, রেগুলার এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে আপনার কোথায় ভুলভ্রান্তি হলো সেই জিনিসটা নিয়ে আপনার রিঅ্যানালাইসিস করতে হবে আপনাকে। সেই টপিকটা আপনি যেটা দাগিয়ে আসছেন, যেরকম চিন্তা থেকে থিংকিং থেকে আপনি একটা স্টেপ আপনি আনসার করছেন, সলভ পাওয়ার পরে দেখা গেল যে আপনার চিন্তার সাথে সেটা রিভার্স করে গেল। সো সেটা কেন রিভার্স করলো আপনাকে ওইটা আবার রিপিট ওইখানটাতে গিয়ে একবার দেখে আসতে হবে। সো এইরকম একবার আপনি পড়ে আসবেন, এক্সাম দিবেন, সলভটা করবেন, তারপরে আবার নিজের ভুলের জায়গাটা যদি আপনি আবার ব্যাক করতে পারেন, ব্যাক করে যদি সেই ভুলটা একবার শুধরে আসতে পারেন, এই টপিক বা এই পড়া আপনার পরীক্ষার জন্য আপনার রেডি হয়ে যাবে। এরপরে আপনি কত ভালো রিভিশন দিতে পারলেন, কতটুকু দেখতে পারলেন কি পারলেন না, কোনো একটা টপিক যদি আপনার স্লিপও করে যায়, কিন্তু ওই টপিকটা যে প্রথমে এক্সাম দেওয়ার সময় আপনি নিজে পড়ছেন, পরীক্ষা দিচ্ছেন, সলভ করছেন, তারপরে যে আবার দেখলেন, হ্যাঁ, আপনার যেটা ভুল হলো, এত কিছু করার পরে এই টপিকটা আপনার সাধারণত আর কখনো ভুলে যাওয়ার কথা না। সো আপনি প্রত্যেকটা পরীক্ষা আপনি শিডিউলটা এমনভাবে দিবেন, মানে এমনভাবে আপনি সবকিছু পড়া শেষ করবেন যাতে আপনি প্রত্যেকটা পরীক্ষা দিবেন এক। পরীক্ষা আপনি দেওয়ার সময় আপনার সাধ্যের সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি করবেন। সেকেন্ড টাইম হচ্ছে আপনি ওই পরীক্ষার টপিকটা সলভ অনুযায়ী নিজেকে এটা আরেকবার ঝালাই করে নেবেন। তারপরে আমাদের স্পেশাল আরো যে আপনাদের সঙ্গে পরবর্তী কার্যক্রমগুলো থাকবে যেটা আপনাকে রিভিশন অনেক বেশি হেল্প করবে আসলে। তো সবকিছু মিলিয়ে যে আপনি সফল হতে পারবেন এই ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে শুধু একটা অবস্টাকেল থাকবে, আপনি যে বাকি সময়টা সিরিয়াসলি ইউটিলাইজ করছেন কিনা। সো আমার আটমোস্ট একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনি আজকে থেকে কার্যক্রম যেটা শুরু করতে যাচ্ছি আমরা, সেই কার্যক্রমের শেষ অবধি আপনার মধ্যে কোনো প্রকার শৈথল্য থাকবে না, আপনার পক্ষে কোনো প্রকার আপনার উদাসীনতা থাকবে না, আপনার সুস্থতা থাকা সাপেক্ষে আপনি প্রত্যেকটা মোমেন্ট 100% ইউটিলাইজ করবেন। তাহলে আপনাকে ডেফিনেটলি যে এখান থেকে কেউ বিচ্যুত রাখতে পারবে না। আর আমাদের সঙ্গে প্রতীক ছিল, সে তো বললো, সে আমাদের সামনে একটা জ্বলজ্বন্ত এক্সাম্পল। আমি ওকে প্রথম থেকে ফলো করছি, আসলে ওর প্রথমবারই হয়ে যাওয়া উচিত ছিল। ওর ক্লাসে পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। তো যাই হোক, আনফর্চুনেটলি ও খুব একেবারে ক্লোজ। আপনাদের মধ্যে অনেকে আছে যারা খুব কাছাকাছি গিয়ে আপনাদের এই জিনিসটা হয়েছে। সো আপনি একটা শিডিউল যদি মেনটেন না করে থাকেন তাহলে আপনার এই জিনিসটা কিন্তু আপনি আসলে আলটিমেটলি পারবেন না। সো যেই কারণে আপনাদেরকে এই সময়টার মধ্যে একটা আমরা শিডিউলের মধ্যে নিয়ে আসছি যাতে আপনার যেটা অর্জন, আপনার ভিতরে যে পড়াটা আছে সেটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। হ্যাঁ, আপনার সেই এফোর্টটা যাতে নষ্ট না হয়, বাকি অল্প ড্রাইভ দিলে আপনার বাকি পড়াটুকু কাভার হয়ে যাবে আসলে। সো আমি আমার দিক থেকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার মধ্যে আর তেমন কিছুই নেই। আমি লাস্টেও যে কথাটা বলবো সেটা হচ্ছে বাকি সময়টাতে রেগুলারিটি মেনটেন করবেন। আর আপনাদের যে কোনো প্রকার প্রবলেম এবং যে কোনো প্রকার কোয়েরি, আপনাদের রিকোয়ারমেন্ট সবকিছুর জন্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের ভালো রেজাল্টের জন্য যা যা করা লাগে সবকিছু করার জন্য আমরা প্রস্তুত আছি, যেটা সম্পর্কে আপনারা অবশ্যই আগে থেকে ওয়াকিবহাল আছেন।
সো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ডক্টর মেহেদীকে অনুরোধ করব আমাদের অন্যান্য কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার থাকলে সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব। ধন্যবাদ ডক্টর মিজান হোসেন ভাইয়াকে। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আজকে আপনাদের যে সামনের এক্সাম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা আপনাদের সাথে 5-10 মিনিট কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আপনাদের জন্য ইন জেনারেল কিছু কথা, যেটা হচ্ছে প্রতীক কিছু কিছু বলে গেল অলরেডি, যে আপনারা হচ্ছে যেটা করবেন, এক্সাম দিয়ে যাওয়ার পরে বাসায় গিয়ে যেই যে টপিক থেকে প্রশ্ন হয়েছে ওই টপিকগুলো পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা আসলে যেটা করি, হ্যাঁ, আপনাদের একজন প্রশ্ন করছেন কোনো চ্যাট বক্স আছে কিনা। আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের হচ্ছে ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ওইখানে আমরা অ্যাড থাকবো, আমরা যারা একাডেমিক বডি আছি। আপনারা ওইখানে প্রশ্ন করলে আমরা ওইখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসলে আমাদেরও তো ব্যস্ততা থাকে সবসময়, তো এর মাঝখানে আমরা চেষ্টা করবো আপনারা যে প্রশ্নগুলি করেন সেগুলোর উত্তর দেওয়ার জন্য ওইখানে ওই ব্যাচগুলোতে আমরাও অ্যাড থাকবো আর কি আপনাদের সাথে। হ্যাঁ, তো ক্লাস করার সময়, এক্সাম দেওয়ার সময় যে কোনো সমস্যা ফেস করলে আপনারা ওইখানে প্রশ্ন করে রাখবেন। আপনাদের নিজেদের মধ্যে কেউ যদি জানে ভালো, না হলে আমাদেরকে মেনশন দিবেন, আমরা ওইখানে থাকবো। আমরাও চেষ্টা করবো আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে, এখন যেহেতু সময়টা খুবই কম, আপনারা যেটা করবেন, আমরা আমাদের যে প্রশ্নগুলি করি আমরা চেষ্টা করি এই প্রশ্নের জন্য আমরা আমরা এমন আমাদের এমন মেন্টররাই প্রশ্ন করে যারা হচ্ছে বিগত 3-4 বছরের প্রশ্ন দেখতেছে, বিসিপিএস এ কি কি ধরনের প্রশ্ন আসে, কোন প্যাটার্নে প্রশ্ন আসে, এগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি আমরা। তারপরে আসলে আমাদের প্রশ্নগুলি করা হয়। এবং এক্সাম ব্যাচের জন্য আমরা একটু ডিপ প্রশ্ন করার চেষ্টা করি, যেন আপনারা বইয়ের খুঁটিনাটি আপনাদের পড়া থাকে। কঠিন প্রশ্ন হলে যেন আপনারা পরীক্ষায় উতরে আসতে পারেন, সেই জন্য আমরা আমাদের হচ্ছে প্রশ্নগুলি করা আপনাদের জন্য। তবে ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন করা হয়, যে যে টপিক থেকে হচ্ছে যে যে টপিক থেকে আমরা প্রশ্ন করি সেই টপিকগুলো সব প্রত্যেকটা পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো আমরা অ্যানালাইসিস করেই প্রশ্নটা করা হয়। সো আপনারা পরীক্ষার প্রশ্নে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এবং হচ্ছে এই যে টপিক থেকে প্রশ্ন করা হয় এই টপিকগুলো আপনারা বাসায় গিয়ে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা মুখস্থর কোনো বিষয় না। হ্যাঁ, এটা হচ্ছে কোরিলেট করার বিষয়। আপনারা হচ্ছে পড়বেন যখন, এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার এগুলো কোরিলেট করে পড়বেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের মানে ফলাফলটা ভালো হবে, এবং আপনি যেখান থেকে প্রশ্ন করুক আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং আমাদের সলভ ক্লাসগুলো, যেটা বললো প্রতীক, যে সলভ ক্লাসগুলো ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে আমাদের এমন মেন্টরে ক্লাস নেন যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করতেছেন, তাই না? সো তারা হচ্ছে স্যাররা কি ধরনের প্রশ্ন করে, কি ধরনের প্রশ্ন স্যারদের পছন্দ, কি ধরনের কেস ওয়ার্ডে পাওয়া যায়, হ্যাঁ, এই যে কমন জিনিসগুলা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবে, যে এই জিনিসগুলো ওয়ার্ডে কমন, এগুলো পরীক্ষায় আসার মতো, স্যাররা এটা পছন্দ করে। হ্যাঁ, সো আপনারা ক্লাস মনোযোগ দিয়ে করবেন এবং মেন্টরদের কথা শুনবেন এবং তাদের গাইডলাইন ফলো করবেন। একজন প্রশ্ন করেছেন হচ্ছে, কি একটা প্রশ্ন দেখলাম, আচ্ছা, একজন কি যেন একটা প্রশ্ন করলেন। আচ্ছা, 11 তারিখের পরে আমরা আপনাদের কোনো ইয়া দিব কিনা, ইনস্ট্রাকশন। আমাদের আসলে 11 তারিখের পরে তো আপনারা ফ্রি থাকবেন না, আপনাদের সময় প্রি মক টেস্ট হবে, 3টা প্রি মক হবে, মক টেস্ট হবে 2টা। মক টেস্ট মানে একদম বিসিপিএস এর আদলে 4 ঘন্টার পরীক্ষা হবে, সেটা হয়তো বা 15-16 তারিখ থেকে শুরু হবে। সো এর মাঝখানে আপনারা 3-4 দিন হয়তো গ্যাপ পাবেন। হ্যাঁ, এবার আপনাদের প্রি মকটা আমরা হচ্ছে পেপার 1, পেপার 2, পেপার 3 এভাবে করে ভাগ করব। আপনাদের আগের যে সিস্টেম ছিল ওইভাবে আমরা ভাগ করবো আর কি। হ্যাঁ, পেপার 1, পেপার 2, পেপার 3 করে আমরা প্রি মক টেস্ট নেব, এবং মক টেস্ট হচ্ছে বিসিপিএস এর আদলেই হবে। সো এই পরীক্ষাগুলি আপনারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সো এই পরীক্ষাগুলি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করলে আপনাদের হচ্ছে ফাইনাল যে প্রিপারেশনটা সেটা হয়ে যাবে। এবং এই প্রি মক বা মক টেস্ট, এই টেস্টগুলি যারা অনলাইন ব্যাচে ভর্তি আছেন, যদি ঢাকার আশেপাশে থাকেন বা পসিবল হয়, কোচিং সেন্টারে এসে দিলে ভালো হয়, আপনার টাইম ম্যানেজমেন্ট সহ সবকিছুর একটা আইডিয়া হবে। ওকে, সো আপনাদের সবার জন্য শুভকামনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে করবেন, আর এখন থেকে নিয়ত করে ফেলেন যে আমরা ইনশাল্লাহ চান্স পাবো, এবং সেই অনুযায়ী বুঝে বুঝে পড়বেন। মুখস্থ করার মতো জিনিস তো মুখস্থ করতেই হবে, যেগুলো এমসিকিউ টাইপের, কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেবেন বুঝে পড়ার উপর,
সিনারিও বেসড পড়ার জন্য। হ্যাঁ, যে টপিকটা পড়বেন ওইখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, আপনি যদি একটা এক্সামিনার হইতেন আপনি কি ধরনের প্রশ্ন করতেন এখান থেকে, ওইটা চিন্তা করে পড়বেন সবসময়, ঠিক আছে? আর আপনারা যেহেতু এক্সাম ব্যাচ, আমার পরামর্শ থাকবে ইম্পর্টেন্ট যে টপিক, ধরেন রেসপিরেটরি সিস্টেম থেকে নিউমোনিয়া, নিউমোনিয়া আপনি পুরোটা রিডিং করে ফেলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন নিউমোথোরাক্স, পুরোটা আপনি রিডিং করে ফেলবেন, ঠিক আছে? এরকম যে ইম্পর্টেন্ট জিনিসগুলা, পালমোনারি এম্বোলিজম, কার্ডিওলজি থেকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এখান থেকে প্রশ্ন থাকে প্রতি বছর। সো আপনি যেহেতু জানেন যে এখান থেকে একটা প্রশ্ন থাকে, আপনি পুরোটা পড়ে ফেলবেন, আপনি একটা প্রশ্ন কমন পাবেন, ঠিক আছে? বা সিনারিও কল্পনা করবেন কোথেকে কি সিনারিও দিতে পারে। ডেঙ্গু থেকে প্রশ্ন থাকে প্রতি বছর, ডেঙ্গু পড়ার সময় সবকিছু পড়ে ফেলবেন ট্রিটমেন্ট সহ। যদি আপনাদের ট্রিটমেন্ট লাগে না, মানে ইমার্জেন্সি বা অ্যাকিউট ম্যানেজমেন্ট লাগবে, সো এই জিনিসগুলি আপনারা এখান থেকে পড়ে ফেলবেন, যেন আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে ওই টপিকটা সম্পর্কে। হ্যাঁ, আর যদি আপনার এরকম হয় যে পুরো বইটা আপনার একবার রিডিং পড়া, যাদের আগের যাকে পড়তে পারছেন না ভালো, পুরো বই বলতে পুরো বই না, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক যেন সবকিছু আপনার পড়া থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষায় আপনারা ইজিলি পাস করে আসতে পারবেন। আপনার কনফিডেন্স থাকবে যে না, আমি তো এইটার পুরোটাই পড়ছি, আমি পারবো এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক। হ্যাঁ, সো এভাবে পড়বেন, বুঝে পড়ার উপর গুরুত্ব দিবেন, মুখস্থ করতে হবে কিছু কিছু, কিন্তু বুঝে পড়ার উপর গুরুত্ব দিবেন এবং এনজয় করবেন পড়াটাকে। যে কোনো জিনিস আপনারা গুগলে সার্চ দিয়ে সিনারিও দেখবেন, ছবি দেখবেন। কথার কথা, যদি ইরাইথেমা মাল্টিফর্মি, ইরাইথেমা নোডোসাম দেখতে কেমন, আপনারা একটু গুগলে দেখবেন যে জিনিসটা দেখতে কেমন। হ্যাঁ, এগুলি দেখলে জিনিসগুলো ব্রেনে স্থায়ী হবে। ওকে, আর 11 তারিখের পরে আমরা আপনাদেরকে অবশ্যই ইন টাচে রাখবো। আমাদের পরীক্ষা থাকবে, আপনাদের জন্য টিপস এন্ড ট্রিক্স সেশন থাকবে। বিগত সেশনগুলোতে যেই যেই টপিক থেকে যেই ধরনের প্রশ্ন আসে আমরা ওইগুলি আপনাদেরকে রিকল করে দিব, যে এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই টপিক আপনারা পড়বেন। হ্যাঁ, এই ধরনের কিছু সেশন থাকবে আমাদের। ওকে, সো দুশ্চিন্তার কিছু নাই, আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা গাইডলাইন দেওয়ার জন্য। আর সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সকলের সামনের সেশনে সকলের সফলতা কামনা করে আমাদের আজকের সেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।